হচ্ছে হামিম স্যার আমাদের তো সবসময় অ্যালাইড সাবজেক্টগুলো মনেও থাকে না, ইনফ্যাক্ট আমারও মনে নেই সবকিছু। হামিম স্যার ক্লাস করলেন এবং অনেক কিছু আমিও কোরিলেট করতে পারছি যেগুলো জানা ছিল না, বা চেম্বারের সঙ্গে পেশেন্ট যেভাবে প্রেজেন্টেশন নিয়ে আসে তো আমরা কোরিলেট করতে পারছি। এবং হামিম স্যারকেও ধন্যবাদ এই অসাধারণ ক্লাসের জন্য। আপনি যেটা বলছিলেন বলুন। জি স্যার, সেটাই, এই ব্যাপারে যারা আগের দুটো ক্লাস করেছেন তাদের সম্ভবত বুঝতে সমস্যা হয়নি, কিন্তু যারা আজকে নতুন। শুনতে পাইনি অ্যাকচুয়ালি ঠিক মতো, আরেকবার যদি বলেন। হেমারেজের ব্যাপারে কিছু বলছিলেন হামিম স্যার, যদি একটু রিপিট করেন, আমি শুনতে পাইনি ওই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এখানে অনেকগুলো গুগলে আপনারা জাস্ট সিফিলিটিক শ্যাঙ্কার, আমার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, সিফিলিটিক শ্যাঙ্কার জাস্ট, হ্যাঁ জাস্ট আপনারা গুগলে দেখবেন, অনেক ছবি আছে, অনেক ছবি আছে, তো আপনারা একটু দেখে নেবেন। আমি এখানে এই জাস্ট প্রেজেন্টেশনে একটা ছবি অনেক কাটছাট করে আমি আপনাদের জন্য উপস্থাপন করেছিলাম সিফিলিসের প্রেজেন্টেশনে, জাস্ট ওই ছবিটা দেখাচ্ছি। জি থ্যাংক ইউ। আমি ওই যে স্যার যেটা বলেছেন, কুনাল স্যার, শ্রদ্ধেয় কুনাল স্যার বলেছেন যে ব্লিডিং এর কথা, মানে ব্লিডিং এর কথা যেটা বলেছেন, হ্যাঁ ব্লিডিং এর বিষয় হচ্ছে এই হ্যানিম্যান যে বিষয়টা বলেছেন যে সেকেন্ডারি স্টেজে, ব্যথা রাইটিং এ যতটুকু সেকেন্ডারি স্টেজে বলেছেন, কোনো ধরনের ব্যথা বেদনা ছাড়া তার পুজের সাথে মানে পুজ আসবে, তখন ব্যথা বেদনা চুলকানি এগুলো অনেকটাই থাকবে না, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্টের ব্লিডিং থাকবে, সাথে ব্লিডিং থাকবে, এটা হচ্ছে এক বিষয়। তো এই ব্লিডিং থাকবে, ব্লিডিংটা স্টেন মানে আপনার হচ্ছে ব্লিডিং ফোটা ফোটাও হতে পারে, ওই যে ডিসচার্জের সাথে ব্লিডিং, ডিসচার্জের সাথে ব্লাড আসা, সেই বিষয়টা বলেছিলাম। ডিসচার্জের সাথে ব্লাড, এটা লেট স্টেজে। প্রাইমারি স্টেজে আমরা বলেছি যে ইউরেথ্রা মেইনলি আক্রান্ত হবে, তখন দেখা যাচ্ছে এগুলো প্রাইমারি আক্রান্ত হবে, তখন একটু মানে ডিসচার্জটা থাকবে একটু পাতলা, তখন ঘন হয়ে যাবে যখন ভিতরের দিকে আরো বেশি আক্রান্ত হবে এবং অনেক দিন থেকে এটা থাকবে, তখন ওই ডিসচার্জের সাথে ব্লিডিং থাকবে। এবং ডিসচার্জের সাথে ব্লিডিং এটা স্পেসিফিক আর অনেক মেডিসিনে আছে, ক্যান্সারিসে আছে। আমি ক্যান্সারিস যখন পড়েছিলাম তখন আমি নিজেও বুঝি নাই, এখন আমি যখন গনোরিয়া পড়েছি আর বিশেষ করে হ্যানিম্যানের বিশেষ করে ক্রনিক ডিজিজ পড়েছি, তখন ক্যান্সারিসের সাথে এটাকে ডিরেক্ট কোরিলেট করতে পেরেছি। তো যাই হোক স্যার, আমি মনে হয় এটাই বলেছিলাম স্যার, এছাড়া অন্য কিছু বলেছিলাম কিনা, আমি তো অনেক কথা বলছি, আমার মনে নেই। হ্যাঁ খুব সম্ভবত এই জায়গাটাই, আমি এই জায়গাটা মিস করে গেছিলাম সেই জন্য। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু কি বলবেন? কোশ্চেন আছে আর কারো? অ্যানাল সেক্সের বিষয়টা হচ্ছে, যদি রোগী যদি ওই যে অ্যানাল সেক্সের হিস্ট্রি যদি থাকে, সেক্ষেত্রে প্রাইমারি লক্ষণগুলো হচ্ছে আপনার ওই যে যেটা ডিসচার্জ, ইচিং ডিসচার্জ, চুলকানি থাকবে এবং ডিসচার্জ থাকবে, সাথে দেখা যাচ্ছে যখন এটা বেশ কিছুদিন যাবে, তখন দেখা যাচ্ছে এই রোগীর তখন ওই যে যখন স্ট্রেইন করবে, তার যখন জাস্ট একটু বাথরুম একটু যদি চাপ দিয়ে বাথরুম করতে হয়, তখন ওই যে ব্লাড বাথরুমের সাথে দেখা যাচ্ছে ব্লাডটা লেগে থাকবে, ব্লাড স্টেইন দেখা যাবে। তো আমি ওইখানে আবার ফিশার, অ্যানাল ফিশারের সাথে পাইলসের সাথে ব্লিডিং এর একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলেছিলাম স্যার। অন্য ক্লাসের বিষয় আমি ওই সময় বেশি বলি নাই, ঠিক আছে। এটা আমি যতটুকু, এটা বিস্তারিত না, জাস্ট এক দুইটা কথাই আমি বলি। সেটা হচ্ছে যদি দেখা যায় ডিসচার্জ আছে, যে চুলকানি হয় এবং পুজ আসে, পানি আসে, চুলকানি হয়, সাথে দেখা যাচ্ছে তার এই বাথরুমের সাথে ব্লাডটা লাগানো থাকে, একদম ফিনকি দিয়ে ব্লাড আসে, বিষয়টা এরকম না, লাগানো থাকে এবং ব্যথা থাকে, চুলকানি থাকে, ডিসচার্জ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা, এবং হিস্ট্রি থাকে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হিস্ট্রি। এজন্য আমাদের কেস টেকিং বা কেস হিস্ট্রি যে কি ইম্পর্টেন্ট, আপনি কেস হিস্ট্রি ছাড়া তো আপনি ডায়াগনোসিস কেস হিস্ট্রি দিয়ে করে ফেলতে পারবেন। এজন্য হচ্ছে এই কেস হিস্ট্রি নেওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা গনোরিয়ার আপনার এনা বা রেকটামে গনোরিয়াটা অ্যাটাক করেছে কিনা। আচ্ছা, আর পাইলস এবং ফিশারের যে বিশেষ করে ব্লিডিং, এটা কিন্তু আমি যা বলেছি কখনো কখনো এর ব্যতিক্রমও হতে পারে, কারণ এটা হলো কমন কথাটা আমি বলেছি, বিশেষ করে পাইলস এবং ফিশারের ক্ষেত্রে। আমরা জানি পাইলসে প্রথম অবস্থা হচ্ছে পেইনলেস ব্লিডিং থাকে, কোনো ধরনের ব্যথা ছাড়া ব্লিডিং থাকে এবং রক্ত যাওয়া থাকে, এবং রক্তপাতটা হচ্ছে একদম আপনারা হলো
রোগী এসে বলে যে মুরগি জবাই করে দিলে যে রকম রক্ত যায় ডাক্তার সাহেব, আমার ঠিক সেইভাবে রক্ত যায়। তো এই যে আপনার এই এই রক্ত যাওয়া আর হচ্ছে স্টুলের সাথে রক্তটা 2-4 ফোঁটা মিশিয়ে থাকা, দুইটা কিন্তু আলাদা। যদি প্রচন্ড জ্বালা পোড়া থাকে এবং কনস্টিপেশন থাকে, কনস্টিপেশনের কারণে জ্বালা পোড়া থাকে, মলদারটা হালকা একটু ছিলে ফেটে যায়, তখন একটু ব্লাড স্টেন মানে স্টুলের সাথে সামান্য মিশে থাকতে পারে, সেই অবস্থাটাকে আমরা অ্যানাল ফিশারের অবস্থা বলতে পারি। এছাড়া ডিসেন্ট্রির ক্ষেত্রেও রক্ত মানে দেখা যাচ্ছে আপনার স্টুলের সাথে রক্ত যায় ডিসেন্ট্রির ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্টুলটা থাকে সফট আর পেটে ক্ষেত্রে প্রচন্ড ব্যথা জানেন, আর ডিসেন্ট্রির ক্ষেত্রে থাকে আপনার। তো অনেক কারণেই রক্ত যায়, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলা তো মুশকিল, কিন্তু তাও আমি যতটুকু বলেছি এটা কমন, এর ব্যতিক্রমও কিন্তু হতে পারে। আমি এরকম রোগীও দেখেছি অ্যানাল ফিশারের রোগী কিন্তু অনেক রক্ত যায়। এই জন্য কিন্তু কমনলি আমরা 100 জনের মধ্যে 80 জনই পাবো হচ্ছে আমি যা বলেছি সেরকম। জি স্যার অশোক কুমার চ্যাটার্জি একটু জানতে চাচ্ছিলেন ইনফার্টিলিটি নিয়ে, মেল ইনফার্টিলিটি একটু রিপিট করলে ভালো হয়। অশোক কুমার চ্যাটার্জি। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে মেল ইনফার্টিলিটি কিভাবে হয় আর ফিমেল ইনফার্টিলিটি কিভাবে হয় দুইটা একসাথে আবার বলে দিচ্ছি, যেহেতু দুইটা সেম জিনিসই। মেল ইনফার্টিলিটি আমরা স্বাভাবিকভাবে জানি যে আমাদের যদি শরীরের কোথাও এক জায়গায় কেটে যায় অথবা কোনো এক জায়গায় মনে করেন একটা ফোড়া হলো, আপনার ফোড়াটা ভালো হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে ওই জায়গাটা উঁচু হয়ে গেছে, নতুন কিছু কোষ ওইখানে ডেভেলপ করেছে, কেন? এখানে ইনফ্লামেশন হয়েছে, মানে যেহেতু প্রদাহ হয়েছে, প্রদাহের পরে জায়গাটা আবার ভালো হয়েছে, নতুন কিছু সেল বা কোষ এখানে এসে অ্যাগ্রিগেট করেছে, জমা হয়েছে, জমা হওয়ার কারণে দেখা যাচ্ছে এখানে এটাকে বলে স্কার টিস্যু। তো এরকম স্কার টিস্যু শরীরের যে কোথাও আপনার আমরা শরীরের যে কোথাও ইনফ্লামেশন হলে স্কার টিস্যুটা ডেভেলপ করে। তো গনোরিয়ার সাথে স্কার টিস্যুর সম্পর্ক কি? গনোরিয়া যেহেতু আমরা বলেছি মেল জেনিটাল সিস্টেম বা ইউরিনারি সিস্টেমকে অ্যাটাক করে, যেহেতু ইউরেথ্রার মধ্যে গনোরিয়া জীবাণুগুলো আক্রমণ করে, সেখানে ইনফেকশন হয়, মিউকাস মেমব্রেন গুলো ডিস্ট্রয় করে দেয়, নষ্ট করে দেয়, এবং সেই আবার নতুন করে কোষ তৈরি। এবং যে কোথাও শরীর আপনারা জানেন যে শরীরে যে কোথাও যখনই কোনো প্রদাহ হবে তখন কিন্তু সেখানে আমাদের অটোমেটিক আমাদের শরীরের ডিফেন্সিভ মেকানিজম বা ভাইটাল বা ইমিউন সেলগুলো আছে, কোষগুলো আছে, ওই কোষগুলো ওইখানে দ্রুত চলে যায়, মানে সৈন্যগুলো ওইখানে দ্রুত চলে যায় এই কালপ্রিটকে শেষ করার জন্য। তো এগুলো চারদিকে গিয়ে তাকে ঘিরে ফেলে, তো এই ঘিরে ফেলার মাধ্যমে ওই জায়গায় নতুন কিছু কোষ তৈরি হয়, সেই কোষগুলো স্কার টিস্যু বলে এটাকে, অনেকগুলো কোষের সমন্বয়ে টিস্যু তৈরি হয়, আমরা তা জানি। তো এই ইউরেথ্রার মধ্যে যদি এরকম নতুন টিস্যু ডেভেলপ করে তখন ইউরেথ্রাটা চিকন হয়ে যায়। আবার যদি টেস্টিস থেকে যে নালীটা উপরে উঠে আসে সেটাকে বলি আমরা ইপিডিডাইমিস, যে নালীর মাধ্যমে স্পার্মটা মেইনলি হচ্ছে মেইন স্ট্রিমে আসে, সেটা হচ্ছে ইপিডিডাইমিস। সেই ইপিডিডাইমিসেও যদি ইনফেকশন হয় বারবার ভালো হয়, সেখানেও এইভাবে স্কার টিস্যু ডেভেলপ হয় এবং জায়গাগুলো ব্লক হয়ে যায়, আর ব্লক হওয়ার মাধ্যমে স্পার্মটা আসতে পারে না। এইভাবে মেইনলি আপনার টেস্টিস ভালো, স্পার্মও প্রোডাকশন হচ্ছে বাট আসতে পারছে না, তাহলে কি লাভ হবে? কোনো লাভই হবে না। একইভাবে ফ্যালোপিয়ান টিউবেও যদি এরকম বারবার ইনফেকশন হয় ভালো হয়, সেখানেও স্কার টিস্যু ডেভেলপ করে ব্লক হয়ে যাবে, সেখানেও কিন্তু সেম প্রবলেম হবে, ইনফার্টিলিটি ডেভেলপ। ম্যাডাম বলতে যেমন হচ্ছে কি এখানে এলিসিট করতে এই ফ্যাক্টরগুলো খুব এলিসিট করতে হয়। ব্যাপার হচ্ছে যে একটা প্রস্কটে যাচ্ছে বা ইলিগাল সম্পর্কের সঙ্গে যখন সে জড়িত হচ্ছে, সেখানে কিন্তু শুধু সরার যে লোভ, যেটা সে লোভটা তো আছেই, লোভ তো আছেই, তার সঙ্গে এই এই যে সম্পর্কটা, যেটা এই সম্পর্কটা যদি দেখা যায় যে সে বাধ্য হচ্ছে ফিজিক্যাল চাহিদা মেটাবার জন্য, বাধ্য হচ্ছে, সে এরকম নয় মানসিক দিক থেকে, এই জায়গাগুলো জাজমেন্ট করে দেখতে হয় যে শরিক স্টেটটার জন্য বেশি গেল না শরিক সোরা সাইকোসিস দুটো স্টেটের জন্য সে গেল। এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে কি যে এই ইনফেকশন যেটা গনোরিয়াল হয়, সেই গনোরিয়াল ইনফেকশন কিন্তু মূলত কিন্তু ইয়ে শরিক সাইকোটিক, শরিক সরার প্রাধান্যটাই বেশি এখানে, এটা মনে রাখতে হবে। আর ইনকিউবেশন পিরিয়ডের কথা কিন্তু স্যার বলেছেন, ইনকিউবেশন পিরিয়ড কিন্তু আপনি যদি অনেক যদি পড়েন, সেইখানে প্রথম হ্যানিম্যান ইউজ করেছেন এই কথাটা। ভাবুন, মানে হ্যানিম্যান কোন স্তরের
চিকিৎসক ছিলেন। ইনকিউবেশন পিরিয়ডটা, এবং যদিও ওই ইনকিউবেশন থেকে সরার ক্ষেত্রে যে আলোচনাটা করেছেন আরো বৃহৎ অর্থে করেছেন, মানে শুধু ইনফেকশনের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে আমাদের ইমোশনের যে ইয়েগুলো ইনফেকশন যে হচ্ছে, ইমোশনের ডাইনামিক যে ইনফেকশনগুলো হচ্ছে, সেই জায়গাগুলো হ্যানিম্যান বলেছে। মানে হ্যানিম্যান কিন্তু অনেক উঁচু স্তরের চিন্তা ভাবনা করে গেছেন, এটা আমাদের ভাবতে হবে। এবার আসা যাক ছোট ছোট করে কতগুলো জায়গা বলছি। সেটা হচ্ছে কি, এই যে ডিসচার্জগুলো হয়, এই যে গনোরিয়াল ডিসচার্জগুলো হয়, এগুলো মূলত কিন্তু খুব আঁশটে গন্ধ, সাইকোটিকের নেচার হয়। আমি এগুলো অনেক টেস্ট করেছি বলে এগুলো জানি, এবং সাইকোটিকের নেচার হয়। আরেকটা কথা কি, প্রিয়াপিজমের কথাটা যেটা, ওটা মারাত্মক জিনিস। লোকে কি বলবো, এমন কথা বলে যে কেটে ফেলে দিলে বাঁচি, এরকম মানে এত তার পেনফুল ইয়ে হয়। এবং সেটা মর্নিংয়ে হয় বা ওই ঘুমের শেষের দিকে সকালের আগে বা এই সময়টা এরকম এটা বেশি হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে এদের যে এই যে ডিসচার্জটা যেটা বলে, যে বার্নিংটা যেটা থাকে, বার্নিং হচ্ছে ডিউ টু অ্যাক্রিডিটি, মানে ওই ডিসচার্জে যে অ্যাক্রিডিটি, বাংলা কি বলবো, বাংলা বলতে পারবো না। হ্যাঁ, ডিসচার্জে অ্যাক্রিডিটির জন্য হয়, এবং অ্যাক্রিডিটি আপনার কিন্তু লিউকোরিয়ার মধ্যে স্যার অ্যাক্রিডিটি পাবেন। স্যার এটা হলো ঝাঁঝালো স্যার, তীব্র ঝাঁঝালো অ্যাক্রিডিটি। না, অ্যাক্রিডিট ডিসচার্জ, যেটা অ্যাক্রিডিট ডিসচার্জ হলে জি ওটা হচ্ছে স্যার, ক্ষয়কারক জি স্যার, এই হ্যাঁ। অর্থে, ওই অর্থে ওটা। হ্যাঁ, এই অ্যাক্রিডিট ডিসচার্জটা কিন্তু সাইকোটিকের নেচার। আর এই যে ফিজবিন ওডোর, এই আঁশটে গন্ধ যেটা, 100% এটা সাইকোটিক নেচার। যখনই আপনার মাসিকের কাছে পাবেন, মাসিক খেতে পাবেন, বা বমির ক্ষেত্রে পাবেন, বা গায়ে যখন পাবেন, এইটাকে ছাড়বেন না। এটা ফিজিক্যাল জেনারেল বটে, কিন্তু বড় পিকিউলার ফিজিক্যাল জেনারেল। ফলে এখানে কতগুলো ওষুধ আছে আমাদের, আমরা জানি তো, সেই পূজা আছে, মেডোরিনাম আছে, কস্টিকম আছে, নাইট্রিক অ্যাসিড আছে, এরকম কতগুলো ওষুধ আছে। এই যে ইভালুয়েশনগুলো যে করা হয়, ইভালুয়েশনটার সঙ্গে মানে আমি শুধু সিমটোমেটিক ইভালুয়েশন না, তার সঙ্গে যে মারাজমটাকে যদি জুড়ে দেয়, তাহলে কোনটাকে আগে নেবো আমরা ধরে ফেলবো তো ফিজিক্যাল জেনারেলের মধ্যে। এইখান থেকে ওইটা আমরা করতে পারি। আরেকটা হচ্ছে কি, গনোরিয়া সাপ্রেস হলে পরে যেটা হয়, প্রথমে পায়ের গাঁটে ব্যথা শুরু হয়, পায়ের গোড়ালি গাঁট থেকে শুরু হয়, ঘুম থেকে উঠে হাঁটতে গেলে। এগুলো প্রচুর পেশেন্ট আমরা পেয়েছি। এবং এই যে আয়ের ক্ষেত্রে যেটা বলেছেন, এই যে আয়ের ক্ষেত্রে যখন আই ইনফেকশন যখন হয়, সেখানে কিছু ফটোফোবিয়া থাকে আর গ্রিন পাস থাকে। যে ফটোফোবিয়া যেটা, এই যে ওভার সেন্সিটিভ টু লাইট, দিস ইজ শরিক সিমটম। কিন্তু এই যে গ্রিন পাস হচ্ছে সর্বক্ষেত্রেই কিন্তু সাইকোটিক নেচার। আপনি আপনি যদি ফোড়ার ক্ষেত্রে পান গ্রিন পাস, ইট ইজ ভেরি আনকমন। ফোড়ার ক্ষেত্রে কমন হচ্ছে ইয়ে হলদে পাস, হলদে বা রক্ত হলদে, এই মেশানো, এটা ওটা সিফিলিটিক ইন নেচার, ওইটা মনে হচ্ছে কমন। কিন্তু হোয়ারাস হলদেটা কমন কেন না, ব্যাপারে ওখানে ব্লাড ব্লাড আরবিসি তো ভাঙছে তো, এই সরি ডব্লিউবিসি ভাঙছে, ওখানে একটা ডিস্ট্রাকটিভ প্রসেস চলছে। এই ডিস্ট্রাকটিভ প্রসেস চলার জন্য সেলুলার ডেব্রিস গুলো ওখানে হচ্ছে, সেই জন্য ওইখানে ওই ধরনের একটা কালার আসে। কিন্তু এই গ্রিন কালার যখন আসবে, গ্রিন কালার ধরুন আপনার সর্দির ক্ষেত্রে গ্রিন কালার যদি পান, ইট ইজ ভেরি আনকমন। চোখের ক্ষেত্রে যদি গ্রিন কালার পান, ওইটা ভেরি আনকমন। চোখের ক্ষেত্রে, চোখের হচ্ছে মূলত আমরা যদি একটু চোখের ক্ষেত্রে যদি ভাবি, চোখের ক্ষেত্রটা কিন্তু সিপিডিসির একটা খুব মানে আদরের জায়গা, কি অ্যাটাক করার জন্য আর কি। তো সেইখানে যে ওই গ্রিন পাস থাকে, তাহলে ওটা ওই ক্ষেত্রে আনকমন হয়ে যাচ্ছে ওর ক্ষেত্রে। ফলে এইটার কিন্তু গুরুত্ব অনেক বেশি। আরেকটা কথা বলা হয়নি, এই যে ইউরিনেশন যেটা হয়, ইউরিনেশনের ক্ষেত্রে আমরা যদি একটু রেবারিতে চলে যাই, ফোর্থ মানে কি, দুটো ভাগ হয়ে বেরোয়। এটা এটা একটা দেখতে পাওয়া, যেটা আপনি পাবেন ইউরিনেশনে পাবেন। এটা এখানে থুজা টুজা আছে, অসাধারণ কিন্তু কাজ করে এই জায়গাগুলো যখন আমরা এরকম পাই। ফোর্থ ফোর্থ FORKED মনে হচ্ছে বানানটা খুব সম্ভবত, অনেকদিন তো দেখা নেই। তা ওইখানে আমি ইউরিনেশনের মধ্যে গেলে পেয়ে যাবেন, ব্লাডার ওখানে ইউরিনেশনে পেয়ে যাবেন। এবং এটা কিন্তু গনোরিয়াল ইয়ের ক্ষেত্রে এটা খুব আনকমন, স্পার্টিং হয় যদিও সেখানে একটা কজ হচ্ছে অবস্ট্রাকশনের যেরকম হয় বলে, কিন্তু সবার তো হয় না। এই স্পার্টিং হয়, মানে ফোয়ারার মতো ওঠে, স্পার্টিং টাইপের হয়। এইগুলো কিন্তু খুব ব্যাপার। সব ক্ষেত্রে যে গনোরিয়া পাবেন তেমন তো নয়, কিন্তু বহু পেশেন্ট এরকম পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে কি, যে এই যে ডিপ্রেশনের কথাটা স্যার ফট করে বলে ফেলেছে, এই ডিপ্রেশনটা কিন্তু সাইকোটিকের নেচার। ডিপ্রেশনটা সাইকোসিসের একটা প্রকাশ। হ্যাঁ, তার ফলে ব্যাপার হচ্ছে এইগুলো আমাদের ভাবতে হবে। আর একটা কি মনে করতে করতে মাথা থেকে হারিয়ে গেল, উম, উম, এই মাত্র মনে পড়েছিল। উফ, খুব ভালো জিনিস ওটা খুব। হ্যাঁ, পেশেন্টের
হ্যাঁ, এই সাপ্রেশন অফ যে সাপ্রেশন যেটা আছে, সাপ্রেশন যেটা গনোরিয়া যদি সাপ্রেশন হয়, ইঞ্জেকশন দিয়ে এইসব, এই ক্ষেত্রগুলোতে কিন্তু বেশিরভাগই কিন্তু কিডনি অ্যাফেক্টেড হয়। তো কিডনি অ্যাফেক্টেড হয় এবং সেই কিডনি অ্যাফেকশন গুলো যখন হয়, এগুলো যেহেতু ওই অ্যান্টিবায়োটিক্স দিয়ে করা, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক দিয়ে করা হয়, তো দেওয়ার পর কি হচ্ছে, মজার ব্যাপার, আলট্রাসোনোগ্রাফি করে কিছু পাবেন না, ইউরিন কালচার করলেও কিছু পাবেন না। বহু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। আমি একটা কেসের কথা বলছি, অজস্র কেস করেছি, তবু আমি একটা কেসের কথা বলছি, সেটা খুব অসাধারণ একটা কেস ছিল। সেই কেসটা হচ্ছে কি, যে এখনো সে ভদ্রলোক বেঁচে আছে, এখনো ভদ্রলোক বেঁচে আছেন, তার সঙ্গে এখনো দেখা হয় মাঝে সাঝে। হ্যাঁ, তার ঘটনাটা ছিল কি, রাত্রি ওই 11টার পর থেকে সে কিন্তু তার 10 মিনিট 15 মিনিট ম্যাক্সিমাম আধ ঘন্টা অন্তর পেচ্ছাপ যায়। সারাদিন তার কোনো গন্ডগোল নেই, সারাদিন কোনো গন্ডগোল নেই। তা এই এই যে পেচ্ছাপটা যায়, যার জন্য সে রাত্রিবেলায় ঘুমোতে পারে না, রাত্রিবেলা সে ঘুমোতে পারে না, এটা তার সবচেয়ে পেইনফুল ব্যাপার। এবং সে কাজ করে, আবার বিয়ে থাকা করে, বিয়ে থাকা করলো না ওই কারণে, বিয়ে থাকা করেনি ওই কারণটার জন্য। তো যাই হোক, সে পেশেন্টটা আমার কপালে এসে জুটেছিল আর কি। তো তাকে আমি মেডিনিয়াম দিয়ে স্টার্ট করেছিলাম। মেডিনিয়াম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন, ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। কোনো ভাববেন না যে এটা হলে মেডিনিয়াম দিতেই হবে, এরকম ভাববেন না, কিন্তু তাহলে কিন্তু গন্ডগোল আছে। তাহলে এই মেডিনিয়াম দেওয়ার পর কি ঘটনা হয়, এই পেশেন্টের ট্রিটমেন্ট করার সময় বলে দিতে হবে যে আপনার ডিসচার্জটা ফেরত আসবে। যদি ফেরত আসে তবেই আপনি সারবেন, না সারবে না। এ খুব আশ্চর্য ব্যাপার যে ডিসচার্জ ফিরে আসে। তাহলে বাবা, এই যে ব্যাকটেরিয়া কালচার করে, ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক্স বার করে, এই যে মহাযজ্ঞ করে, এই যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, তার যে অসারতা কোথায়, এটা আমরা করেছি বলে আমরা এটা বুঝতে পারি। হ্যাঁ, এবং এখন যদি আমি গনোরিয়া কেস এখন আর পাই না, দীর্ঘদিন পাচ্ছি না আমি, কারণ মানুষ এখন চালাক হয়ে গেছে। তো তো ফলে ব্যাপার হচ্ছে কি, যে এই যে অসারতাটা, সেটা যখন সে ফেরত আসলো, যখন সে পেশেন্ট বলছে আমি কেটে ফেলে দেবো, সুইসাইড করবো, অমুক করবো, তমুক করবো, অনেক কিছু বলেছে, তাকে বুঝিয়েছি, বুঝিয়ে টুঝিয়ে সে একটু একটা কাউন্সিলিংয়ের দরকার আছে। এই যে পেশেন্টটা ফিরে আসে, এই যে রিটার্ন অফ ওল্ড সিমটম যেটা আসে, এটা যখন দেখি, এবং যতটা ফিরে আসবে ততটা ইমপ্রুভ করবে। এবং পেশেন্টটা কিন্তু আলটিমেটলি সেরেও গেল, কিন্তু ওই ডিসচার্জ করে প্রায় মাস 3 সে ভুগেছিল। এবং প্রথম দিকে এই যে অ্যাক্রিড ডিসচার্জ ফিচার্সগুলো থাকে না, পরে যেগুলো অ্যাক্রিডিটিটা চলে যায়, তখন তাকে গ্লিড বলে। এই গ্লিডটা কিন্তু অনেক সময় 2-4 মাসে নাও যেতে পারে, 2-3 বছর লেগে যেতে পারে। এই গ্লিডটা চট করে যেতে চাইবে না, সেক্ষেত্রে কনস্টিটিউশনাল মেডিসিন চলতে থাকবে। তো ফলে ব্যাপার হচ্ছে যে এইখানে কিন্তু আমাদের খুব আছে, যদি আমরা কোর্স স্টেজে পাবো আমি তো বলতে পারছি না। এই প্রসঙ্গে আমরা একটু কেনকে স্মরণ করতে পারি। এই যে স্টেজের ব্যাপার যেগুলো আছে, আমরা যে স্টেজে যেমন পাবো সেই স্টেজে কিন্তু ইনফেকশন হবে। তো তার মানে কি সবসময় যে গনোরিয়াল ইনফেকশন হবে এই কথাটাই বলছি না। গনোরিয়াল সাপ্রেশন করার পর যে সাইকোসিসের যে স্টেজটা আসলো, যেটা সাইকোসিস যে ব্যাপারটা আসলো, সেইটা কিন্তু ওই ইন্টার সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে সাইকোসিসও কিন্তু আমাদের ঢুকে যাবে, ও সাইকোসিসও আমাদের কিন্তু আদান প্রদান হবে। ওই জন্য আমরা আমার স্যারের পরামর্শে কতগুলো জায়গা দেখার পর আমরা করি কি, যে যখন মানে স্বামীর যখন চিকিৎসা করছি, যখন তখন স্ত্রী এবং তার পরিবারের ওই হিস্ট্রি, রোগের হিস্ট্রিটা আমরা দেখে নিই। বিশেষ করে স্ত্রীর মধ্যে কোন মায়োজম ডায়াগনোসিস ডমিনেন্ট আছে এটা দেখে নিই। বহু ক্ষেত্রে কিন্তু আপনার এটা সেভ করবে, মানে রোগীর ডায়াগনোসিসে এবং মানে ওষুধ নির্বাচনে, যেখানে আপনি ধরুন 2-3টে ওষুধের মধ্যে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, করতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু খুব গাইড করবে। এবং এটা খুব খুব মজার জায়গা, এটা কিন্তু একটু কনসাসলি করুন এবং নতুনভাবে এগুলো করতে শুরু করুন, তাহলে বুঝতে পারবেন যে এগুলো কী ধরনের কাজে লাগে, এগুলো কী ধরনের যে আমাদের সুবিধে দেয়। আমি বেশ কিছু কেসে এরকম দেখেছি এবং আমি পরবর্তীকালে আমিও ইউজ করেছি। আপনারা নিশ্চিন্তে করতে পারেন যে পেশেন্টের ওই মানে তার সিমটমটা যদি আপনি নেন আর কি, এইটা কিন্তু যোগ করবেন। আমরা যেমন ফ্যামিলি হিস্ট্রি বলতে তার বাবা মা ঠাকুরদা মায়ের দিক বা বাবার দিক যেমন নেব, তেমনি তার স্ত্রীর দিকে নেব, বা স্ত্রী যদি হয় তার স্বামীর দিকটা নেব। এইটা কিন্তু রাখতে হবে, কিন্তু এটা না রাখলে কিন্তু মুশকিল আছে। সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে শুধু যে ওই সাইকোসিস যায় বা সিফিলিস যায় তাও নয়, আমার যেন অবজারভেশন বলে শরীর স্টেটও যায়। কারণ সোরার কাঁধে না চেপে তো আর সাইকোসিস সিফিলিস যেতে পারবে না, কারণ ওদের সঙ্গে বন্ডেজ তো একটা আছে ওদের। ফলে এই জায়গাটা নিয়ে যদি কেউ একটু আলোচনা করেন, কারো যদি জানা থাকে, তাহলে আমি একটু সমৃদ্ধ হব। এই বলে আজকে বক্তব্য শেষ করলাম, অনেক রাত হয়ে গেছে। এখন দেখা যাক আর কেউ কিছু বলেন। ধন্যবাদ। স্যার ধন্যবাদ আপনাকেও।
হামিম স্যার, ম্যাডাম শুনছি, আমি শুনতে পাচ্ছি। স্যার আপনি আর আর কিছু বলবেন না এই ব্যাপারে? না, আমি কি কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া বাকি ছিল? হ্যাঁ, একজন আবার তাহলে লিখলেন যে কান্তা চৌধুরী, ছোট বাচ্চার প্রস্রাবের ইনফেকশন থাকলে সেক্ষেত্রে পেনিসে প্রস্রাব লেগে কিছুদিন পর পর পেনিস ফুলে গেলে সাথে পুঁজ থাকলে সেটা কি সিফিলিস রোগ ধরা হবে? ছোট বাচ্চার ক্ষেত্রে কি ছোট বাচ্চা কি সেক্স করতে পারে? হাসির কোশ্চেন। আমরা কি বলছি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ওটা বাচ্চার এমনি ইউরেথ্রাল ইনফেকশন বা ইউটিআই হতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা ঠিক আছে। ইউটিআই। হ্যাঁ, হুম। না যদি ওই যেটা কনজেনাইটাল ভাবে যদি কোনো মার কাছ থেকে পেয়ে থাকে সেক্ষেত্রে এরকম হতে পারে? কনজেনিটাল ভাবে যদি এরকম ডিসচার্জ থাকে, কনজেনিটাল ভাবে আসলে সবগুলো অরিফিসকেই তো আসলে অ্যাটাক করার পসিবিলিটি থাকে। তো সেক্ষেত্রে হলেও এটা মনে হয় খুবই আনকমন। এটা তাহলে আমি কোনো বই পুস্তকেও পাই নাই, বুঝছেন? এটা রেয়ার কেস হয়তো, বা যদি হয়ও তাহলে এটা রেয়ার কেস। আমি স্যার কোথাও পাই হাঁটছেন নাই। ডেলিভারির সময় হ্যাঁ, ডেলিভারির সময় তো কয়েকটা কথা বলছি, যেগুলো বলছি এগুলোই বই পুস্তকে আছে। এখন এটা যদি হয়, এটা তাহলে হয়তো রেয়ার। ডেলিভারির সময় হতেই পারে এমন না, যেহেতু অরিফিস আছে হতে পারে। তো সেক্ষেত্রে এটা হয়তো বা রেয়ার আর কি, যদি হয়। তো আমরা স্বাভাবিকভাবে চিন্তা করবো যে অন্য কিছু আর কি, ইউরেথ্রাল মানে ইউটিআই বা আদার্স কোনো কিছু। একদম ছোট বাচ্চা হলে সেক্ষেত্রে চিন্তায় আসতেও পারে, হ্যাঁ, চিন্তা করাও যেতে পারে। তবে এটা মনে হয় আনকমন, আমার কাছে মনে হয় আর কি। স্যার যদি কিছু বলে এই ব্যাপারে, আমার জানা নাই। জি, ধন্যবাদ স্যার। ফায়েক নাম স্যার, আপনি যদি সাথে আমাদেরকে একটু সমৃদ্ধ করতেন এই ব্যাপারে। সেখানে আমাদের স্যাররা তো আসলে অনেক কিছুই বলে ফেললো। আর গনোরিয়া সাপ্রেস্টের পরবর্তী অবস্থায় যে বিষয়টা আছে সেটা হচ্ছে বাত ব্যথা। বাত ব্যথা কিন্তু এখন অনেক কমন। অমরনাথ স্যার যদি এই বিষয়ে কিছু বলতেন আর কি। কি বলুন। স্যার, গনোরিয়া সাপ্রেশনের পরে যে বাত ব্যথাগুলো হয়, যে এই বিষয়গুলো গনোরিয়া স্যার সাপ্রেশনের পরে। অপারেশনের পরে বাত ব্যথা যে হয়, হ্যাঁ, সে সে বাত হয়তো 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 ওটা হয়। ওরা ওটা যদি কোনো ট্রিটমেন্ট না করে, ট্রিটমেন্ট না করলেও, যদি কোনো সাবপ্রেশনও না করে, ট্রিটমেন্ট না করে যদি পড়ে থাকে, তাহলেও দেখা যায় যে ওই পায়ের গোড়ালি থেকে আগে শুরু হয়। ঘুম থেকে উঠে হাঁটতে পারে না, এরকম একটা এই সিমটমগুলো আসতে শুরু করে। আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু সবসময় গনোরিয়াটা প্রথমেই ধরা পড়ে না। ছেলেদের যেমন ডিসচার্জটা যেমন হয়, মহিলাদের ক্ষেত্রে ওরকম ডিসচার্জটা খুব রেয়ার হয়। হ্যাঁ, এইটা কিন্তু ধরা যায় না সবসময়। ওই পেটে ব্যথা দিয়ে শুরু হয়, এরকম ব্যাপারটা পরে আছে। তারপরে গাইনির কাছে গেলে পরে গাইনি তখন সন্দেহ টন্দেহ করলে তখন তারপরে টেস্ট ফেস্ট করে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার বোঝা যায় যে ওখানে ডিসচার্জটা যে আসছে, এবং প্রচণ্ড বার্নিং যার হয় সে হাড়ে হাড়ে জানে কি বার্নিং। এই সাধারণ বার্নিং নয়। যেমন ধরুন আপনি উচ্ছে তেতো খান, তো উচ্ছে তেতো খান, করলা তেতো খান, এগুলো খেতে আপনাদের খুব ভালো লাগে। কিন্তু যখন আপনি ধরুন একটা সুন্দর ছোট ঝিঙে রান্না করেছেন, আলু পোস্ত দিয়ে করেছেন, সেইটা যদি সেটা যদি মানে তেতো হয়, তাহলে সেই তেতো যে খেয়েছে সে মনে থাকবে ওরে বাবা তেতো কাকে বলে। তারপরে এইখানে ক্ষেত্রে এই বার্নিংটা হচ্ছে ভয়ঙ্কর বার্নিং, বলে মরে যাবো, ইয়ে করে যাবো, এরকম সব অনেক কিছু ভয় দেখায়। এবং সুইসাইডের কথা বলে, কিন্তু আজ পর্যন্ত একটা সুইসাইড করতে আমি দেখি নাই। কারণ ব্যাপার হচ্ছে কি, যে এখানে তো একটা সাইকোসিস প্রাধান্য তো থাকে। হ্যাঁ, সাইকোসিস পেশেন্ট ঠিক প্রথমেই সুইসাইডটা করে বসবে না, এরকম আগে ডিপ্রেশন গুলো আসবে। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার আছে। তারপরে ক্ষেত্রে এটা করতে পারে, সেটা হচ্ছে যে ক্ষেত্রে সোশ্যাল প্রেস্টিজটা কি তার চলে যাবে, এরকম একটা ব্যাপার আছে। সোশ্যাল যে তার একটা ইমেজ আছে, ইমেজ সচেতন, এরকম ইমেজ সচেতন হলে পরে এটা একটা গন্ডগোল। সেই ক্ষেত্রে হয়তো কিছু করতে পারে। কিন্তু আমি তো অনেকগুলো পেশেন্ট দেখেছি, একটা দুটো না, কয়েকশো হবে। তা সেইখানে কিন্তু আমি এই ধরনের ইয়েগুলো পাই না। এবং আমাদের সাধারণ ওষুধগুলোই কনস্টিটিউশনাল ড্রাগ দিলেই হয়ে যাচ্ছে। কনস্টিটিউশনাল ড্রাগ দিয়ে সেগুলোকে আমি দিয়েছি, এবং সেখানে যে ক্যান্থারিস ফ্যান্থারিস এটা খুব রেয়ার। আমার খুবই কম যায়। কনস্টিটিউশনাল ড্রাগ দিয়েছি, সালফার, সুজা, মেটোরিনাম। প্রথম স্টেজে কিন্তু এগুলো কিন্তু অর্গাননে বলা নাই, কিন্তু অর্গাননে কিন্তু ওই নাইট্রিক অ্যাসিড এবং থুজার কথাই হ্যানিম্যান বলেছেন, এরকম অর্গাননে না, কনিক ডিজিজে, অথবা লেসারাটিন। আমি কোন জায়গাটা পড়েছি মনে করতে পারছি না। কিন্তু স্যার, আমি যেটা পরবর্তীকালে। হ্যাঁ, স্যার ওই যে ক্রনিক ডিজিজের কথাটা যে বলেছেন, এখানে স্যার আমি একটু বলতে চাই। হ্যাঁ, ক্রনিক বলুন। ডিজিজে ক্রনিক ডিজিজে প্রাথমিক অবস্থায় বলা হয়েছে তিনটা মেডিসিনের কথা।
আহ, যেটা হচ্ছে এই ক্যানাবিসেট, ক্যান্থারিস এবং হচ্ছে কোপাইবা, এই তিনটা মেডিসিনের কথা বলছে হ্যানিম্যান প্রথমে। এবং যদি সাপ্রেস হয়ে যায়, তারপরে যদি জেনিটাল ওয়ার্স চলে আসে, কন্ডাইলোমাটা যদি ডেভেলপ করে বা ওয়ার্স যদি ডেভেলপ করে, তো ওই 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 সকল অবস্থায় বলেছেন হচ্ছে থুজা এবং নাইট্রিক অ্যাসিড, এই দুইটার কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, ওটা আর বলেছেন, কিন্তু ওটা ছাড়া অন্য ওষুধ আসে। না, অবশ্যই আছে স্যার, অবশ্যই আছে অন্য স্যার। ওষুধ আসে, এবং আমি ওই প্রথমে যে ওষুধগুলো যেটা আপনি বললেন ওগুলো আমরা ব্যবহার করি, কারণ আমরা তো প্রথমে তো স্যারেদের কাছে যাদের কাছে শিখেছি তারা তো প্রত্যেকবার কনস্টিটিউশন চিকিৎসা করে, আমরা তো ইনফেকশনকে ইনফেকশন হিসেবে দেখিনি। টোটাল রেকর্ডিং করেছি, করে যেটা মনে হচ্ছে সঠিক ওষুধ সেটাকে দিয়েছি। এই এই যে ব্যাপারটা, এইটা দিলে পরে কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, অনেকের স্কিনও বেরিয়ে যায় ওষুধ দেওয়ার পর, স্কিন বেরিয়ে যায়, অনেকের আঁচিল বেরিয়ে আসছে, এরকম ঘটনা বেশ কিছু আছে, অল্প কিছু। হ্যাঁ, স্কিন বেরিয়ে আসে। এইগুলো খুব মজার জায়গা, এগুলো এগুলো না দেখলে ঠিক বিশ্বাস করা যাবে না। এবং খুব অসাধারণ, আমার একটা কেস মনে আছে আমি নাক্সের রেসপন্স করেছিল, একটা কেস ছিল নাক্সের রেসপন্স করেছিল। নাক্সটা দিতে গিয়েও আমি খুব ভাবছি নাক্সের মতো পেশেন্ট। তারপরে স্যারকে গিয়ে বললাম আমি যে স্যার এরকম ব্যাপার। বলে তুই ওইসব নিয়ে কেন ভাবছিস, তো টোটালিটি কি আসছে দেখ না, স্যার ইনফেকশন থাক না। এবার হচ্ছে কি, ওই ইনফেকশনের গন্ধ টন্ধগুলো কিন্তু আমার নেই, কিন্তু গ- আহ, আহ, গন্ধগুলো কিন্তু আপনাকে নিতে হয়, কিন্তু এই ইনফেকশনের গন্ধগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিমটম কিন্তু। যদি ওটা বলবেন যে গনোরিয়ার সঙ্গে ইয়ে, এই গন্ধগুলো নিতেই হবে। এগুলো নিয়ে যদি আমরা টোটালি যদি করি ভালো। সাধারণত আষ্টে গন্ধ থাকে, সাধারণত দু একটা ক্ষেত্রে যে ব্যতিক্রম হয় না তা নয়। এবং আষ্টে গন্ধ এত বিশ্রী গন্ধ যে প্রথম জীবনে আমি দু একটা মানে কি ওই পেশেন্ট দেখাতে চেয়েছে ওপেন করে, যে দেখুন স্যার আমার এই অবস্থা হয়েছে, তা সেই দু একটা গন্ধ আমার নাকে গিয়ে কদিন আমি খেতে পারিনি। সেই জন্য আমি আমি আর ওই দেখবার চেষ্টা কোনোদিনই আর করতাম না। আমি বললাম মুখে বলে আমি বুঝতে পারবো, আমি জানি এটা কি রোগ। কারণ ব্যাপার হচ্ছে বিশ্রী গন্ধ, এবং আষ্টে গন্ধ ছাড়া এমনি গন্ধ যদি হয় সেটাও বিশ্রী গন্ধ। মানে সোজা কথা কি, নরকের ঘটনা, তো ফলে নারকীয় ঘটনাই, নারকীয়ই এখানে হবে, এটা আমাদের দেখা আছে। তবে এখন লোক সচেতন হয়ে যাওয়ার জন্য, কন্ডোম ব্যবহার করার জন্য এই ইয়েগুলো অনেক চেক হয়ে গেছে আগের তুলনায়। এখন আমরা সেইভাবে পাই না আর, ইদানিংকালে তো বহু বছর পাই না। এবং আমাদের এর আগেও আমি বললাম যে কোন কোন সিমটমগুলো সাইকোটিক সিমটম, সেগুলো আমি তো আগেই বলছি, গ্রিন পাসের কথা বলেছি। তারপরে আমি অ্যাক্রিডিট বলেছি। এইগুলো কিন্তু এই যে ডিপ্রেশনের কথা স্যার বলেছেন, এই ডিপ্রেশনের কথাগুলো এরকম, সবগুলো কিন্তু ওর মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু, মানে এই হিসেবগুলো। ফলে এইটা যদি আমরা একটু ভালো করে যদি আমরা ভাবি তা কার সঙ্গে রিলেটেড, সেখানে কিন্তু আমাদের সাইকোসিসটা ধরতে খুব সুবিধা হবে। তার পেশেন্টের হিস্ট্রি তো আমাদের বলবে যে তার এই 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 ছিল, এই থাকলে পরে ওখান থেকে আমরা একটা অ্যানালাইসিস করে আমরা একটা থেকে আসতে পারবো। এইটা কিন্তু ওই জন্যই বারবার বলেছি স্যার এটা খুব ভালো করে আলোচনা করুন, আমরা একটু শুনবো শিখবো। আমরা তো বহুদিন আগে পড়েছি। তো ফলে এইটা যে আপনি যে আলোচনা করছেন, ভবিষ্যতে যদি আরো একটা দুটো ক্লাস লাগে এটা সম্পর্কে আমি করুন, একদম ডিটেলস করুন। এই আমরা একটু শিখতে চাইছি। এটা হলে পরে আমাদের এই সাইকোটিক যে ফেনোমেনাটা, এইটা কিন্তু চিনতে বিরাট সুবিধা হবে। আপনি সাইকোটিক বা যে সিফিলিস নিয়েও যদি বেশি কিছু আলোচনা করতে চান, ড্রাগ নিয়ে ইয়ে নিয়ে, আমি করুন স্যার, একদম স্বাগত। আপনি যটা খুশি ক্লাস লাগে আপনি করুন, আমরা শুনবো আপনার কাছে, শিখবো আপনার কাছে। এটা আমার ধন্যবাদ স্যার। অনুরোধ। হ্যাঁ, আমার না স্যার, আপনাকে ধন্যবাদ। হামিমুদ্দিন স্যার, আপনি শেষে বললেন যে হচ্ছে সিফিলিস আর গনোরিয়া চেনার উপায় হচ্ছে সিফিলিস শুরু হয় ক্ষত দিয়ে, গনোরিয়া শুরু হয় কোষ দিয়ে। তো ফায়েকানাম স্যার প্রশ্ন করছেন সিফিলিস এবং গনোরিয়া দুটোর আক্রমণ একসাথে হলে ও শুনতে সিফিলিস পাচ্ছেন? এবং জি জি গনোরিয়া দুটোর জি, আক্রমণ একসাথে হলে দুটির আক্রমণ একই সাথে হলে দুই রকম সিমটমই দেখা যেতে পারে। এছাড়া তো আর কিছু আমি বলতে পারতেছি না। দুইটার আক্রমণ একসাথে হলে দুই ধরনের সিমটমই দেখা যেতে পারে। বেয়ারা প্রশ্ন আজ পর্যন্ত আমি পাইনি, তো প্রশ্নটা ঠিক খুব আছে, বেয়ারা। বেয়ারা যে প্রশ্ন করছে আমি ফায়েকানাম স্যারকে বলবো, স্যার যদি আপনি কিছু জেনে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানান। স্যার, ফায়েকানাম স্যার। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ফায়েকানাম স্যার। না, আসলে স্যারদের আলোচনা
এগুলো শুনতে চাচ্ছি আর কি। এ বিষয়ে স্যাররা কি বলেন জানার জন্য এই হ্যাঁ, প্রশ্নটা করলাম। অন্য মানে দুইটা যদি একসাথে আক্রমণ করে সেক্ষেত্রে আমরা এটা কিভাবে আমরা বুঝতে পারবো এবং এটার ম্যানেজমেন্ট গুলো কিভাবে করব। হ্যাঁ, বিষয়টা অনেক জটিল হয়ে গেল না। এখন দেখা যায় যে আসলে একটা ডিজিজ নিয়ে কিন্তু পেশেন্ট আসে না, একসাথে হয়তো দেখা গেল যে 10টা 12টা বা 14টা ডিজিজ নিয়ে একসাথে আসে, ওগুলো কিন্তু ট্যাকেল দিতে পারি না কিন্তু। এরকম অনেকগুলো ডিজিজ। তো স্যারেরা যদি বিশেষ করে এই সিফিলিস গনোরিয়া দুইটা একসাথে হয়, তাহলে আমরা এটা কিভাবে কি করা যায়, মানে স্যারদের চিন্তা ভাবনা কিরকম, এটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। আমার তো অভিজ্ঞতা স্যার নেই আমার। আমি এরকম ঘটনা আমি আজ পর্যন্ত পাইনি। আমি গনোরিয়ার পেশেন্ট প্রচুর করেছি, কয়েকশো করেছি, কিন্তু আমি সিফিলিসে অন্তকে 30 তার বেশি হতে পারে করেছি। কিন্তু কথা হচ্ছে যে এই দুটো একসঙ্গে আমি কিন্তু পাইনি। কিন্তু দেখা গেছে গনোরিয়া পেশেন্টের পরে সিফিলিস হয়েছে এরকম ঘটনা আছে, বা সিফিলিস পরে গনোরিয়া আছে এরকম ঘটনা আছে, কিন্তু কিন্তু এই দুটোকে একসঙ্গে আমি দেখিনি। তবে এখানে হোমিওপ্যাথিক অর্গাননের নিয়ম অনুসারে আমাকে যখন চিকিৎসা করতে হবে তখন তো সিমটম ধরে করতে হবে তো। এবং সিমটমের মধ্যে দেখতে হবে যে কোন সিমটমের প্রাধান্যটা বেশি আছে, কোনটা ডমিনেন্ট আছে। কারণ দুটো ডিসিমিলার ডিজিজ যদি একসঙ্গে থাকে তাহলে যার যার ডমিনেন্সি থাকবে সে তো প্রথমে শো করবে। এটা তো আমাদের তো হ্যানিম্যান বলেছেন অর্গানয়। তো সেই ক্ষেত্রে তখন তাকে সেই অ্যান্টি সেটা দিতে হবে। হ্যাঁ, এটা স্যার, দিলে পরে আমাদের সুবিধা হবে। স্যার এই ক্ষেত্রে হ্যাঁ, আমি বলুন একটা একটা বিষয় একটু শেয়ার করতে চাই। বলুন আহ, স্যার। প্রথমত হচ্ছে আসলে এই ধরনের পেশেন্ট আমিও পাইনি স্যার, আমিও দেখছি। আমার যদিও অভিজ্ঞতা আপনার চাইতে অনেক 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 গুণ কম। আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে হ্যানিম্যানের একটা গাইডলাইন আছে। বলুন। ক্রনিক ডিজিজে হ্যানিম্যান যত সম্ভব 95, ক্রনিক ডিজিজের হ্যাঁ যত সম্ভব কনফার্ম আমি 95 নম্বর পৃষ্ঠায় হ্যানিম্যান এটা নিয়ে একটা গাইডলাইন দিয়েছেন যে হ্যানিম্যানের টোটাল লাইফে দুইটা পেশেন্ট পেয়েছে মিক্সড মায়াজমের, যেখানে দেখা গিয়েছে যে সোরা আছে, সিফিলিস আছে, সাইকোসিস আছে। হুম, এরপরে হ্যানিম্যান ট্রিটমেন্ট করেছেন কিভাবে? প্রথমে হচ্ছে সোরার অ্যান্টিসোরিক মেডিসিন দিয়েছেন পেশেন্টকে। হুম, অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে তার যে সোরিক মানে বিষয়গুলো ট্রিটমেন্ট করার পরে হুম, তারপর দুইটার মধ্যে কে বেশি পাওয়ারফুল, সাইকোসিস না সিফিলিস? তারপরে চিন্তা করেছেন স্যার যেটা বলছেন আর কি, যে প্রমিনেন্ট কোনটা প্রমিনেন্ট, তার আলোকে ট্রিটমেন্ট করেছেন। তো এই গাইডলাইনটা থেকে স্যার যেটা বলেছেন এভাবে মনে হয় আমরা দিতে পারি, এভাবে হুম। ট্রিটমেন্ট করতে পারি। এ- এ- এটা একটা ভালো সংযোজন। স্যার আমি মনে করতেছিলাম যে আমরা যেমন একটা ডিজিজ বিস্তারিত শিখেছি বা জানতে পারছি, আমরা যদি এর সাথে সাথে এই ডিজিজ রিলেটেড যে মেডিসিন গুলো আছে হুম, এগুলো তো স্যার ওই আমরা যদি ওইভাবে পড়তে যাই তাহলে তো দেখা যাচ্ছে একটা মেডিসিন পড়তে অনেকদিন লাগবে। আর আসলে মানে আমরা যদি অন্তত পক্ষে কি নোটস গুলো যদি আমরা একটু দেখি, যেমন স্যার আমি যদি বলি যে একটা অনেক মেডিসিনের আছে অনেক পিকুলিয়ার লক্ষণ আছে, যদি আমরা পিকুলিয়ার লক্ষণগুলো দিয়েও মেডিসিন গুলো চিন্তা করি বা যেই সিমটম গুলো দিয়ে আমরা আসলে এই মেডিসিনটাকে চিনতে পারি, এরকম কিছু কিছু সিমটম দিয়ে যদি আমরা 5-7টা মেডিসিনের একটা ডিসকাশন, যেমন স্যার আমি মনে করতেছিলাম যে হ্যানিম্যান যেহেতু ক্রনিক ডিজিজে, যেমন সিফিলিস নিয়ে হ্যানিম্যান ক্রনিক ডিজিজে বলেছেন মার্কসলের কথা, এবং মার্কসলের পরে হ্যানিম্যান বলেছেন যদি ইয়া থাকে, যদি তার পরবর্তী আরো সমস্যা থাকে তাহলে হিপার সালফার কথা বলেছেন। তো মানে মার্কসল এবং হিপার সালফ দুইটার কথাই বলেছেন। আর হুম, হুম, দুটো গনোরিয়া কথাই নিয়ে বলেছে। গনোরিয়া নিয়ে এই 5টা মেডিসিনের কথা বলেছেন। তো আমরা যদি এই 5টা মেডিসিনকে ধরেও যদি একটু শিখতে পারি যে 5টা মেডিসিনের মেইন লক্ষণগুলো কি, তারপরে আপনাদের অভিজ্ঞতা নিয়ে যদি আমরা আরো 2-1টা ক্লাস যদি আমরা ডিসকাস করতে পারি, তাহলে মনে হয় স্যার আমাদের গনোরিয়ার মানে আমরা যদি ওইভাবে স্যার চিন্তা করি যে কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে পেশেন্টকে সকল পেশেন্টকে ট্রিটমেন্ট করবো, এটা তো স্যার করা দরকার এবং আলটিমেটলি ওইভাবেই চিকিৎসা করতে হবে। কিন্তু স্যার যে মেডিসিনগুলোর কথা বলেছেন বা ওনাদের অভিজ্ঞতা আছে বা অনেক আপনাদের অভিজ্ঞতা আছে, ওই মেডিসিনগুলো নিয়ে সংক্ষেপেও যদি স্যার 2-1টা ক্লাস আলোচনা হয়, আমার মনে হয় স্যার এটা নিয়ে আর একটু ভালো হবে স্যার। এটা নিয়ে ভালো একটা মানে শেখা হবে সবার। ওকে আহ, স্যার। এখানে আমরা স্যার আরেকটা বিষয় একটু বলি স্যার, যেমন ক্যানাবিস ক্যানাবিস সেটের কথা বলেছে হ্যানিম্যান, ক্যানাবিস সেট, ক্যান্থারিস, কোপাইবা, তিনটার কথা বলেছে। তো আমি এগুলো নিয়ে যখন ঘাটাঘাটি করছি আসলে এই তিনটা কখন কোনটা, তো এখানে আমি দেখছি আরো আরো প্রিসাইজলি এখানে বলা হয়েছে যে প্রাইমারি স্টেজে যখন পেশেন্টটা ডিসচার্জ নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে ক্যানাবিস সেটের সিমটম গুলোর সাথে পেশেন্টের সিমটম গুলো মিল থাকে বেশি। যদিও এটা আমরা আনপ্রেজুডাইজ হবো, কিন্তু তারপরেও স্যার এখানে একটা হিন্টস তো আছে, সেই হিন্টসটা যদি আমরা নিই, নতুন ডক্টর যারা আছে তাদের জন্য একটু সুবিধা হয়। তারপরে যখন ব্লিডিং মানে থেকে যায়, যখন ব্লিডিং এবং খুব মানে অবস্থা পেশেন্টের আরো বেশি মানে সিভিয়ার অবস্থা থাকে, তখন ক্যান্থারিসের কথা বলা হয়েছে। তো এভাবে করে মানে স্যার দেখছি বেশ কয়েকজন ডক্টরেরও মানে ইয়ে দেখছি
আমি এই বিষয়গুলো স্যার একটু পড়াশোনা করেছি, আমি একটু শেয়ার করবো হয়তো আগামী যদি আমি সুযোগ পাই। হ্যাঁ, তারপরে স্যার ক্যান্সারিস একটা, লাগে, ক্যান্সারিস দিতে হয়, কিছু জায়গায় ক্যান্সারিস জি দিতে স্যার, হয়, না দিলে উপায় থাকে না। জি ক্যান্সারিস স্যার, আমিও প্রয়োগ করেছি, করিনি তা জি বলবো স্যার, না। জি স্যার, অবশ্যই স্যার। তারপরে স্যার আপনাদের এক্সপিরিয়েন্স গুলো যদি আরো দুই একটা ক্লাস যদি স্যার এটা নিয়ে হয়, আমার কাছে মনে হয় যে স্যার মানে আমরা যারা যারা সবাই তো স্যার আসলে প্র্যাকটিস করে, সবাই স্যার একটা প্র্যাকটিস করে যেহেতু, তো স্যার সবার জন্য একটা গাইডলাইন হবে স্যার। হ্যাঁ, আমরা তো সেটাই চেষ্টা করছি, কার কতটা এক্সপিরিয়েন্স আছে সেটা খোলাখুলি বলুন, আমরা জি স্যার, শুনি। এখানে তো আমাদের হার জিতের কিছু নেই, আমরা অবশ্যই স্যার, শুনবো, ভাববো। হ্যাঁ, জি স্যার, তাই না? জি স্যার, এখানে তো হার জিতের কোনো প্রশ্নই আসে না। আমরা সবাই শিখতে চাই, আমরা সবাই শিখতে চাই, কারণ কার কাছ থেকে কোন কতটা শিখবো এ তো আগে থেকে বলা যায় না, অবশ্যই স্যার। আগে থেকে কখনই বলা যায় না। এরকম একটা সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি মনে মনে জানি এটার জন্য কতটা পরিশ্রম করেছেন হাড়ে হাড়ে আমি বুঝতে পারছি, কারণ এইসব তো টপিকগুলো নিয়ে আমরা তো আলোচনা করেছি ক্লাসে এককালে। আমি প্রচুর পড়াশোনা করাত কেটেছে, সত্যি কথা বলুন তো স্যার, স্যার ক আমি ঘন্টা লেগেছে। আমি স্যার গনোরিয়া নিয়ে যেদিন স্যার আমি সিফিলিস নিয়ে আলোচনা করেছিলাম, তারপর থেকে স্যার আমি গনোরিয়া নিয়ে ওই সময় থেকেই স্যার আমি পড়াশোনা করতেছি। রিয়েল বিষয় তাহলে হলো এটা, তাও প্রায় 1 মাস। তো এর মধ্যে স্যার অনেক আরো অন্যান্য পড়াশোনা করেছি, এমন অনেক দিন গেছে মানে হয়তো গনোরিয়া আমি দেখতেও পারি নাই। তো এটা স্যার আমি অনেকগুলো বই পড়েছি, যার কারণ স্যার এখন দেখা যাচ্ছে মানে আমি কষ্ট করেছি, আমার কষ্টটা সবাইকে স্যার হয়তো শেয়ার করার মানে চেষ্টা করার জন্য আর কি। এতে স্যার আমার অনেক শেখা হয়েছে, আমি নিজেও গনোরিয়া নিয়ে অনেক কিছু জানতাম না। ঠিক আছে। তো স্যার